এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন দেবশ্রী ভট্টাচার্যর লেখা দার্জিলিংয়ের ভৌতিক ঘটনা। গল্প পাঠে রয়েছে আমি প্রত্যয়, সোহমের ভূমিকায় আদিত্য, সোহিনীর ভূমিকায় মধুরা, তামাংয়ের ভূমিকায় সুমিতেন্দ্র এবং অন্যান্য চরিত্রে আমি প্রত্যয়। This video is sponsored by the members of 221B Harrison Road. গভীর জঙ্গল, জঙ্গলের ঠিক মাঝখানে আর বুড়াইয়া পাহাড়। স্থানীয় নেপালিরা বলে এই পাহাড়ের ভেতরে এক জিন থাকে। বহুকাল ধরে নাকি একটা জিনকে আটকে রাখা হয়েছে এই পাহাড়ে। তার কারণও আছে। এ এক অদ্ভুত পাহাড়। রাত গভীর হলে যখন মহাকাল মন্দিরে 12টা ঘন্টা একসাথে বাজে, তখন এই পাহাড় থেকে একটা আর্তচিৎকার ভেসে আসে। একসাথে দুটো গলা, একটা পুরুষের আর একটা স্ত্রীর। দুজনে একসাথে চিৎকার করে, বলে দোখা খোল, অর্থাৎ দরজা খোলো। কিসের দরজা কেউ জানে না, হয়তো ওই পাহাড়ের গুহার দরজা। কিন্তু গুহা কোথায় আর দরজাই বা কোথায়, কেউ তা খুঁজে পায়নি আজ অবধি। শুধু যখন ওই চিৎকারটা ভেসে আসে, তখন দেওপং গ্রামের মানুষ ভয়ে কেঁপে ওঠে। তবে এই চিৎকারে দেওপং গ্রামের মানুষ অভ্যস্ত হয়ে গেছে। গভীর রাতে ঘুমে আচ্ছন্ন ছোট ছোট ছেলেমেয়েরা যখন ওই ভয়ঙ্কর আওয়াজ শুনে ভয়ে কেঁপে ওঠে, তখন শুধু মায়েরা তাদের দুবার থাবড়া দিয়ে আশ্বস্ত করে কিছু হয়নি। সত্যি কিছু হয়নি, আজ অবধি কিছুই হয়নি। শুধু মাঝরাতে ওই ভয়ঙ্কর আওয়াজ ছাড়া। না কাউকে দেখা গেছে, না কোনো হামলা হয়েছে। কিন্তু আজ অবধি, আজকের পর কি হবে তা বলা যাচ্ছে না। সিকিমের দিকটায় ধস নেমেছে, তাই দার্জিলিংয়ে ওঠার একটা নতুন রাস্তা বাতলেছিল নেপালি ড্রাইভার, রোহিণী বাইপাস। তবে এ পথে এসে বিস্তর লাভও হয়েছে। রোহিণীতে একটা দোকানে দাঁড়িয়ে জমিয়ে পট মোমো খেয়ে ওঠার পর থেকে সবুজে জড়ানো পথ ধরে সাদা ইনোভাটা এক নাগাড়ে চলছে অনেকক্ষণ ধরে। সামনের সিটে সতর্ক নেপালি ড্রাইভার সামনের কুয়াশা ভেদ করে এগিয়ে চলেছে দেওপংয়ের দিকে, দার্জিলিং ছাড়িয়ে আরও অনেকটা ভেতরে। পেছনের সিটে সোহম আর সোনিয়া একে অপরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। একে ফ্লাইট ধরতে অনেক সকালে উঠতে হয়েছে, তার উপর এত খাওয়া। আগের দুদিন অফিসের কাজের চাপে ঘুম হয়নি। 3 দিনের ছুটি চেয়েছিল বলে বোধহয় বসের মনে হয়েছে ওরা দুজন হানিমুন ছেড়ে আর আসবেই না। তাই 30 দিনের কাজ একেবারে করিয়ে নিয়েছে। অবশেষে দেওপং এসে ঘুম ভাঙল নেপালি ড্রাইভারের ডাকে। কোনসা হোটেল দাদা? হ্যাঁ হ্যাঁ, কি বলো? ও দাদা, কোনসা হোটেল? আবার প্রশ্ন করল ড্রাইভার। সোহম ফ্যাল ফ্যাল করে খানিকক্ষণ চেয়ে ধাতস্থ হলো। তারপর সোহিনীকে ধাক্কা মেরে জিজ্ঞাসা করল, ও আচ্ছা, হোটেল। এই এই সোহিনী, বলছি কোন হোটেলটা ছিল জানো? মনে নেই, হওয়াটা খুলে দেখ না। চোখ বুজেই উত্তর দিল সোহিনী।
গুরতাজ তামাং বলে একটি নেপালি ছেলে ওদের সাথে কলেজে পড়তো। কলেজ শেষ করে এখানে এই দেওপংয়ে এসে নিজের বাড়িতেই একটা হোমস্টে খুলেছে। এখন এইসব অফবিট জায়গাগুলোতে বেশ লোকজন আসছে, বিশেষত হানিমুন কাপলরা ভিড় এড়াতে এইসব জায়গায় বেশ প্রেফার করে। ফেসবুকে হোমস্টের ছবি দেখে বেশ ভালো লেগেছিল সোহম আর সোহিনীর, তাই ওরা দুজনেই যোগাযোগ করে তামাংয়ের সঙ্গে। সঙ্গে সঙ্গেই ব্যবস্থা হয়ে যায়। বুকিং হয়ে গেলে সব ডিটেলস তামাং পাঠিয়ে দেয় সোহমের হোয়াটসঅ্যাপে। সোহম মোবাইলটা খুলে বলল, তামাংস নেচার হোমস্টে, বাবা ব্যাটা আবার নিজের নামেই নাম রেখেছে। तमंग नेचर होमस्टे, वो होटल ठीक नहीं है दादा। ভুরু নেই ড্রাইভারের, তবু যেটুকু আছে সেটুকুই কুঁচকে বলল সে। সোহম অবাক হয়ে বলল, এই কেন? ঠিক নেই কেন? কোনো কোনো প্রবলেম আছে কি? वो होटल जंगल का पास है। হ্যাঁ, কিন্তু কিন্তু তাতে কি? এই জন্তু টন্তু আসে নাকি আবার? नहीं दादा, उससे भी ज्यादा खतरनाक पहाड़िया जीनेर आवाज आसे। কি জিনের আওয়াজ? সেটা আবার কি? সোহম অবাক হয়ে বলল। সোহিনী ওর হাত চেপে ধরে বলল, আরে ধুর, চুপ কর তো। বেচারা নতুন হোটেল খুলেছে তাই সহ্য হচ্ছে না। কায়দা করে নিজের চেনা হোটেলে নিয়ে যাওয়ার ধান্দা এসব। তারপর ড্রাইভারের দিকে তাকিয়ে বেশ ঠাট দেখিয়ে বলল, নেহি নেহি, ঠিক হ্যাঁ, আমরা ওখানেই জায়গা, আমাদের বন্ধুর হোটেল, ওখানেই থাকবে। আপনার যা ইচ্ছা। হালকা একটু মুখ বেঁকিয়ে লোকটা আবার চালাতে শুরু করলো। পাহাড়ের ওপর ছোট ছোট ছবির মতো কটেজগুলো পার করে আরও উপরে উঠতে লাগলো গাড়িটা। আশেপাশে আর কোনো ঘর বাড়ি নেই। জাপানি পাইন আর বাড়ছে চারিদিক সবুজ। তার মাঝে 1 বিঘা ফাঁকা জায়গা নিয়ে একটা ছোট্ট কাঠের বাড়ি। গাড়ি এসে দাঁড়িয়ে দুবার হর্ন দিল, তবুও কেউ এলো না। অন্য জায়গা হলে এখনই 2-4 জন বেয়ারা ছুটে আসতো। হোটেলটা শুনশান, কেউ কোথাও নেই। সোহম মুখ বার করে দেখে বলল, ধুর, এ সালা ফেসবুকে মনে হয় বাড়িয়ে চড়িয়ে অ্যাড মেরেছে। এ তো সেরকম কিছুই না। ও ড্রাইভার সাহেব, ওর একবার হর্ন মারিয়ে না। ড্রাইভার একবারের জায়গায় আরও 2-3 বার হর্ন মারার পর দেখা গেল তামাং আর তার সাথে এক নেপালি ভদ্রমহিলা দৌড়ে দৌড়ে এলো। আরে তোরা এসে গেছিস? কলকাতায় পড়াশোনার জন্য তামাং বেশ ভালো বাংলা বলে। সোহম আর সোহিনী গাড়ি থেকে নামতে নামতে বলল, আরে কিরে, তুই এলি? তোর হোটেলে বয় বেয়ারা আই কেউ? মিন এই লাগেজগুলো একটু নিয়ে দিয়ে যাবে আর কি। হ্যাঁ আছে রে, সব আছে। আসলে ওদের আজকে একটা ফেস্টিভিটিস আছে তো, তাই সব নিজেদের বাড়ি চলে গেছে। এখন শুধু আমি আর আমার বেটার হাফ সুমি। পাশে দাঁড়ানো নেপালি মহিলাটা মাথা ঝুঁকিয়ে নমস্কার জানালো। সোহমদের গাড়ির ড্রাইভার ঝাপাঝাপ গাড়ির ডিকি থেকে ওদের লাগেজগুলো নামিয়ে দিয়ে সোহমের সামনে এগিয়ে এসে বলল, हाँ मुझे छोड़ दीजिए बाबूजी। সোহম পকেট থেকে পার্স বার করে টাকা গুনে দিচ্ছে। সেই সময় লোকটা ঝুঁকে তামাংদের আড়াল করে সোহমকে আবার বলল, বাবুজি, और एक बार বলছি এখানে থাকবেন না। রাতের বেলায় मेरा बात सुनिए साहब जी, এখানে কেউ থাকে না, কেউ আসে না। আপনার দোষ ঝুটবাজ বলেছে, আমাদের কোনো ফেস্টিভ্যাল নেই এখন। এখানে আসলে কেউ নকরি করতে চায় না। এখানে কাছে আইবুড়া পাহাড় আসে, রাতের বেলা জিনের চিৎকার শোনা যাবে। সোহম তাকালো সোহিনীর দিকে। সোহিনী ইশারায় দেখালো তামাংকে। সত্যি এটা খুব একটা ভালো ব্যাপার হবে না। বেচারারা দুজনে নতুন বিজনেস খুলেছে, তাও তো ওদের ওরা ডাকেনি, নিজেরাই যোগাযোগ করে এসেছে। এখন এইভাবে দরজা থেকে ফিরে যাওয়াটা ঠিক দেখায় না। সোহম একটা হালকা হেসে চাপা গলায় বলল, না না না, থাক থাক, অন্তত একটা দিন এখানে থাকতেই হবে। ড্রাইভার ভাই বোধহয় বুঝলো ওদের ব্যাপারটা।
আর কিছু না বলে নিজের প্রাপ্য বুঝে নিয়ে চলে যেতে যাচ্ছিল, কিন্তু চোখ গেল সোহম সোহিনীর লাগেজের দিকে। পাহাড়ে এসেছে বলে বেশ ভালো করেই শীত বস্ত্র নিয়েছে। 3-4 দিনের হানিমুন ট্যুর হলেও লাগেজ বেশ ভালোই আছে। ড্রাইভার ভাই তামাং দম্পতির দিকে তাকিয়ে বলল, সামান পৌঁছা দে। হোটেলের মালিক অতিথিদের লাগেজ বইবে সেটা দেখতে ভালো লাগে না, কিন্তু এই পাহাড়ি এলাকায় সিঁড়ি বেয়ে এত বড় লাগেজ নিয়ে যাওয়া একটা খুব কষ্টের ব্যাপার। তামাং দম্পতি দুজনেই এক গাল হেসে হ্যাঁ না কিছুই ঠিক মতো বলল না। ড্রাইভার আর কারোর কথা অপেক্ষা না করে 2 হাতে 2টো লাগেজ আর কাঁধে একটা রাকস্যাক নিয়ে তরতর করে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, কামড়া দেখা দিজিয়ে। গুরতাজ তামাং দৌড়ে দেখাতে গেল ঘরটা। সুমি এদিকে নেপালি পুতুলের মতো কান এঁটো করে হাসি মুখে দাঁড়িয়ে রইল। সোহিনী বার কয়েক ইশারায় হাত দেখিয়ে বলল, চালিয়ে। কিন্তু তার কোনো উত্তর এলো না। মনে হয় মেয়েটি নেপালি ভাষা ছাড়া আর কিছু জানে না। সোহম সোহিনীর দিকে তাকিয়ে বলল, কে জানে বাবা, এই অন্যরকম কোথাও যাব বলে এই জায়গায় এসে কিছু কিছু ভুল করলাম না তো? সোহিনী এই কথার উত্তর দেওয়ার আগেই ওপর থেকে ড্রাইভার ভাই আর গুরতাজ নেমে এলো। ড্রাইভার গাড়িতে উঠতে উঠতে আবার চাপা গলায় বলল, नॉर्थ ईस्ट का विंडो मत खोलना। আর দাঁড়ালো না ড্রাইভার ভাই, ভুস করে গাড়ি ঘুরিয়ে যেন পালিয়ে গেল। হঠাৎ করে জায়গাটা যেন অদ্ভুত নিস্তব্ধ হয়ে পড়ল। কিছুক্ষণ কারোর মুখে কথা নেই। সোহম আর সোহিনী ভেবে পাচ্ছে না কি বলবে, আর গুরতাজ যেন মনের মধ্যে সাজিয়ে নিচ্ছে কি বলবে। শুধু সুমি কিছুই না বুঝে কান এঁটো করা হাসি নিয়ে নেপালি পুতুলের মতো দাঁড়িয়ে রইল। গুরতাজ বোধহয় কথাগুলো গুছিয়ে নিয়েছে এতক্ষণে। চল উপরে চল, দারুণ ভিউ আছে তোদের ঘর থেকে। আর আজকের ডিনার কিন্তু আমার তরফ থেকে, হ্যাঁ একদম, আই ওয়ন্ট টেক আ নো ফর অ্যান অ্যান্সার, একদম বলে দিলাম। সোহিনী তাকালো সোহমের দিকে, বোধহয় বলতে চাইল এইখানে কেউ আসে না, তাই মাস্কা লাগাচ্ছে। ঘরে যেতে যেতে সোহম একবার আলতো করে জিজ্ঞাসা করল, বলছি ওই আলবুড়াইয়া পাহাড়ের ব্যাপারটা কি রে? গুরতাজ হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গেল। তোর কাছেও তাহলে খবর এসে গেছে? কে বলল? ওই ড্রাইভার? সোহম আর সোহিনী দুজনেই চুপ করে রইল। বিশ্বাস কর, এটা পুরো দেওপংয়ের সমস্যা, শুধু আমার হোটেল নয়। এই পাশে জঙ্গলে ঢাকা পাহাড়টা, মাঝরাতে ঠিক 12টার সময় এই পাহাড় থেকে একটা বিকট আওয়াজ ভেসে আসে। এখানকার লোক বলে ওই পাহাড়ে কোনো জিনকে আটকে রাখা হয়েছে বছরের পর বছর। সেই চিৎকার করে বলে, ধোকা খোল, মানে দরওয়াজা, মানে দরজা খোল, ওপেন দ্য ডোর। পুরো দেওপং থেকেই চিৎকারটা শোনা যায়। আমার হোটেলটা পাহাড়ের কাছে বলে একটু জোরে আওয়াজটা শোনা যায়, এই আর কি, এর বেশি কিছু না ভাই। ইউ ডোন্ট ওয়ারি, তুই একদম চিন্তা করিস না। আজ অবধি মাঝরাতে ওই হাড় কাঁপানো চিৎকার ছাড়া আর আড়াইবুড়ার জিন কিছু করেনি কাউকে। মহাকালের মন্দিরের ঘণ্টার আওয়াজ শোনা যায় দূর থেকে। রাত 12টার সময় যেই 12টা ঘণ্টা বাজল, তখনই চিৎকারটা ভেসে এলো আড়বুড়াইয়া পাহাড় থেকে। সমস্ত দেওপং এই চিৎকারের সাথে পরিচিত, কিন্তু সোহম আর সোহিনীর জন্য ব্যাপারটা প্রথম। এমনিতেই নতুন জায়গা, ঘুম হচ্ছিল না ঠিক মতো। তাছাড়া এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাসও নেই। সন্ধ্যা 7টার মধ্যেই যেন সমস্ত দেওপং ঝিমিয়ে পড়ে।
8টার পরে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। বিছানা আঁকড়ে পড়ে থাকতে থাকতে বোধহয় একটু ঝিমুনি এসেছিল ওদের। হঠাৎ এই চিৎকারে ধর্মর করে উঠে বসল সোহম আর সোহিনী। ঘরে একটা নাইট ল্যাম্প জ্বলছিল, এখন আর সেটা জ্বলছে না। সোহিনী আঁকড়ে ধরল সোহমের হাত। আলো জ্বলছে না কেন? বড় আলোগুলো জ্বালাও না। সোহম হাতড়ে হাতড়ে সুইচ খুঁজে খটাখট করে সবগুলো একসাথে জ্বালিয়ে দিল, কিন্তু শুধু শব্দই হলো, আলো জ্বলল না একটাতেও। সোহম চিৎকার করে বলল। সোহিনী কোনো কথা বলতে পারল না, আরো জোরে খামচে ধরল সোহমের হাত। একটা কনকনে ঠান্ডা হাওয়া আসছে। সোহিনী তাকিয়ে দেখল নর্থ ইস্টের জানালাটা বন্ধ ছিল। ড্রাইভারের কথা শুনে ওরা জানালাটা খোলেনি এসে থেকে, কিন্তু অদ্ভুতভাবে জানালাটা হাট করে খোলা, আর সেখান থেকেই কনকনে ঠান্ডা হাওয়ার সাথে যেন ছুটে ছুটে আসছে কথাগুলো। আরে কি হলো? আলো আলো জ্বলছে না কেন? লোডশেডিং নাকি? গুরতাজ তো বলল ওই ওই আর বুড়াইয়ার জিন না কি যেন একবার দুবার চিৎকার করেই থেমে যায়, আর কোনো উপদ্রব করে না, কিন্তু এই যে থামছেই না। সত্যি অদ্ভুত ব্যাপার হচ্ছে। অন্যদিন যে চিৎকারটা একবার কি দুবার হয়েই বন্ধ হয়ে যায়, আজ যেন বন্ধ হওয়ার কোনো লক্ষণই নেই। শুধু সোহম আর সোহিনী নয়, আজ সারা দেওপংই ঘুম ভেঙে জেগে উঠেছে। কি যে ভয়ঙ্কর এক রাত কাটল সে আর বলে বোঝানো যাবে না। সকাল হতে সব কিছু শান্ত, কোথাও কোনো ভয়ের রেশ মাত্র নেই। শুধু গুরতাজ তামাং কিচেনে নিজেই চায়ের ট্রে সাজাতে সাজাতে বলল, কি জানি ওপরে গিয়ে কি দেখতে হবে। আজকেই চেক আউট করে চলে যাবে বোধহয়। যাবি তো যা, কালকেই সারা দেওপংয়ের পাওয়ার কাট। আলো নেই, তার উপর ওই চিৎকার। আজ ওরা আর কেউ থাকবে না বুঝতে পারছি। কথা বলতে বলতেই একবার তাকালো স্ত্রীর দিকে। সুমি বেচারি কিছু না বুঝে আবার কান ইটো করা হাসি হেসে নেপালি পুতুলের মতো দাঁড়িয়ে রইল। গুরতাজ তার দিকে বিরক্তি ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে ধপাধপ পা ফেলে কাঠের সিঁড়ি দিয়ে উঠে গেল ওপরে। সোহমদের দরজায় নক করার আগে মুখে লেগে থাকা ভয়ের রেশটা যতটা সম্ভব ছেড়ে ফেলে মুখে একটা কৃত্রিম হাসি মাখিয়ে এসে সে হাজির হলো। কিন্তু দরজায় নক করার আগেই একটা চিৎকার। সোহিনী পাগলের মতো চিৎকার করতে করতে দরজা খুলে গুরতাজকে ধাক্কা মেরে তার হাতের কাপডিশ ভেঙে দূর দাঁড় করে নিচে নেমে গেল। গুরতাজ থতমত খেয়ে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। মেয়েরা এভাবে চিৎকার করে সাধারণত আরশোলা দেখে, কিন্তু এখানে তো আর যাই হোক আরশোলা নেই। উঁকি মেরে দেখল সোহম বসে আছে খাটের ওপর, তার দৃষ্টি দেওয়ালের দিকে। গুরতাজ ভয়ে ভয়ে এগিয়ে গেল। কি হয়েছে? কোনো উত্তর নেই সোহমের মুখে। কেমন যেন ঠান্ডা চোখে তাকিয়ে রইল দেওয়ালের দিকে। সেই দৃষ্টির পিছু ধাওয়া করে গুরতাজ চমকে উঠল। দেওয়ালে রক্ত দিয়ে নেপালি ভাষায় লেখা আছে দোকা খোল। ওরা হয়তো কি লেখা আছে বোঝেনি, কিন্তু ঘুম ভেঙে রক্ত দিয়ে লেখাটা দেখেই ভয় পেয়ে গেছে। বিশ্বাস কর, এর আগে কখনো এরকম হয়নি। শুধু দু একবার চিৎকার হয়েছে, তারপর সব কিছু শান্ত হয়ে গেছে। অ্যাবসলিউটলি নর্মাল। আজ না, জন্ম থেকে শুনে আসছি ওই চিৎকার। শুধু আমি নয়, আমার মা ঠাকুমারাও এসব শুনে এসেছে বহুকাল ধরে, কিন্তু এরকম লেখা কোনোদিনও দেখিনি। সকালে ঘুম থেকে ওঠার পর যে ভয়টা পেয়েছিল গুরতাজ, সেইটাই হয়েছে। সোহম আর সোহিনী আজ এই হোটেল ছেড়ে দেবে। গুরতাজই বা কি বলবে? শুধু চিৎকার হলেও না হয় কিছু বলা যেত,
কিন্তু সারা রাত ভয়ে জড়সড় হয়ে খাটের এক কোণায় বসে থাকার পর সকালেই একটুখানি ঝিমানো, আর তারপরেই দেওয়ালে অমন একটা লেখা। এরপর কি আর এখানে থাকা চলে? গুরতাজ শুধু এক নাগাড়ে কথা বলে চলেছে। সোহম আর সোহিনী কারোর মুখেই কোনো কথা নেই। তোরা কোথায় যাবি? এই দেওপংয়ের বেশি হোটেল নেই, যে দু একটা আসে সেগুলো সব ভর্তি বর্ডারে। আমি খবর নিয়ে দেখেছি, প্লিজ আর একটা দিন থেকে যা। আচ্ছা ঠিক আছে, এই রুমে অসুবিধা হচ্ছে তো আমি পাশের রুমে শিফট করিয়ে দিচ্ছি। একটা ট্রাউজ জ্যাকেট সুটকেসে ঢোকাতে ঢোকাতে সোহম বলল, দেওপংতে জায়গা না পেলে দার্জিলিংয়েই চলে যাব। আর আর যদি সেখানেও জায়গা না পাই তাহলে কলকাতা ব্যাক করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। কিন্তু কিন্তু এখানে আর নয়। তুই যে এরকমটা করবি ভাবতে পারিনি গুরতাজ। তোর হোটেলে ভূতের ভয়ে লোক আসে না, তুই কোনো কর্মচারী পাস না কাজ করার জন্য, আর এত বড় ব্যাপারটা তুই আমাদের একবার বলবি না? আমাদের সাথে এইভাবে চিট করলি তুই। গুরতাজের মুখটা কালো হয়ে গেল এক মুহূর্তে। হাজার হোক তার গায়ে নেপালি রক্ত বইছে। যুগের পর যুগ ধরে যাদের বিশ্বস্ততার উদাহরণ দেওয়া হয়, সোহিনী যে এইভাবে কথাগুলো বলবে সে বেচারা ভাবতে পারেনি। এটা সত্যি নয় সোহিনী, এর আগে কোনো দিন এরকম কোনো ঘটনা হয়নি। শুধু কয়েকবার চিৎকার হয়েছে ব্যাস। শুধু আমার হোটেল নয়, সারা দেওপং শুনতে পায় এই চিৎকার। আমার হোটেলের খুব কাছে পাহাড়টা, তাই লোকে একটু ভয় পায়। কি করব, পুঁজি কম, ভালো জায়গা জমি পাইনি। আর এই দেওপং ছেড়ে অন্য কোথাও যেতে ইচ্ছে করে না। ভেবেছিলাম যেখানে জন্মেছি সেখানেই থাকবো চিরকাল। এরমটা যে হবে ভাবতে পারিনি। ভেবেছিলাম ইয়াং জেনারেশন অ্যাডভেঞ্চারের লোভে এখানে থাকবে, ব্যাপারটা পজিটিভ ওয়েতে এনজয় করবে। এনজয় করব? কি বলছিস কি তুই? আর ইউ কমপ্লিটলি আউট অফ ইউর মাইন্ড? চিৎকার করে উঠল সোহম। জানলাটা বন্ধ ছিল। হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে ওই জানলাটা বন্ধ ছিল। সেটা হঠাৎ খুলে গেল, আর তারপর এরকম ভয়ঙ্কর চিৎকার। একটাও আলো জ্বললো না সারা রাত, আর সকালবেলায় দেওয়ালে এরকম লেখা। সম্ভব নয় ভাই, জাস্ট সম্ভব নয়। আমার পক্ষে এই সব জিনিসপত্র এনজয় করা একেবারেই সম্ভব নয়। আচ্ছা, তুই কখনো তোর হোটেলের এই ঘরটায় ছিলি? রাত কাটিয়েছিস কখনো এখানে? সোহিনীর প্রশ্নে মাথা নিচু করে নিল গুরতাজ। না, এটা সত্যি। এই ঘরে সে কোনো দিন রাত কাটায়নি। এই ঘর থেকে সোজাসুজি দেখা যায় পাহাড়টা, কিন্তু জানালাটা বন্ধ থাকলে তো আর দেখা যায় না। বিকেলের পর থেকে সব জানালাই বন্ধ থাকে কনকনে ঠান্ডা হাওয়ার জন্য। কালকে জানালাটা খুলে গেল কি করে? সকালে দেখেছে গুরতাজ জানালাটাকে, ছিটকিনি কলকবজা সব ঠিক আছে, তাহলে খুলে গেল কি করে? ওফ, এখন আবার কে কল করলো? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ দাদা, বলিয়ে। কোথায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনই বেরোচ্ছি। একটা ফোন এসেছিল সোহমের। মোবাইলটা রেখেই বলল, সোহিনী, আমাদের কালকে ড্রাইভার এসে গেছে। ওর নাম্বারটা ছিল আমার কাছে, ওকেই কল করেছিলাম। এখনই যাব দার্জিলিং। আগের বারের চায়ের কাপ প্লেট সব ভেঙে গিয়েছিল। সুমি আবার নতুন করে চা বানিয়ে এনেছিল। ভেতরে যখন তুমুল ঝগড়া চলছিল, সে বেচারি কি করবে বুঝতে না পেরে দাঁড়িয়েছিল দরজার কাছে। এখন সোহমকে বেরিয়ে যেতে দেখে কান এঁটো করা হাসি হেসে নেপালি পুতুলের মতো দাঁড়িয়ে রইল। দুদিকে পাইন বার্চের সারি মেঘের সাথে লুকোচুরি খেলছে। ছোট ছোট মেঘ সাদা তুলোর মতো ভাসতে ভাসতে এসে পাশের পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে ছিটকে সরে যাচ্ছে। একদিকে পাহাড় আর একদিকে গভীর খাদ। মাঝখান দিয়ে আবার উল্টো দিকে ছুটে যাচ্ছে সাদা ইনোভাটা। সামনে যেন একটা মোটা কুয়াশা। সোহম একবার সোজা হয়ে বসল। এই মোটা কুয়াশা ভেদ করে গাড়িটা যাবে কি করে? তড়বড় করে কিছু একটা বলতে যাচ্ছিল সোহম, তার আগেই গাড়িটা ছুঁয়ে ফেলল সেই কুয়াশার চাদর। আর তারপরেই কি যেন একটা ঘটে গেল।
অদ্ভুতভাবে চারপাশের কুয়াশার সাদাটে রংটা যেন বাদল ঘন মেঘের মতো কালচে হয়ে গেল। গাড়ির চারপাশে কারা যেন ঘুরে বেড়াচ্ছে, এদের কাউকেই চেনে না সোহম। আজ গুরুং সর্দারের ছেলে দিলুর সাথে ফালাং সর্দারের মেয়ে টিপুর বিয়ে। বহুদিন ধরে এই দুটো পাহাড়ি উপজাতির মধ্যে তুমুল ঝগড়া চলছিল। গারাং পাহাড়ে কারা ভেড়া চড়াবে সেই নিয়ে ঝগড়া বেঁধেছিল প্রথমে। তারপর যা হয়, মনের মিল আর মতের মিল না হলে কোনো কিছুই কারোর ভালো লাগে না। ছোট বড় নানা বিষয় নিয়ে গুরুংয়ের দল আর ফালাংয়ের দলের মধ্যে মারামারি, লাঠালাঠি, রক্তারক্তি লেগেই থাকত। আজ থেকে নয়, বহু বছর ধরে চলছে এই বাদানুবাদ। কেউ কারোর মুখ দেখে না পর্যন্ত। কিন্তু তাই বলে কি চলে? মারপিট করে আর কবে কোন সমস্যার সমাধান হয়েছে? গারাং পাহাড়ের ঘাস ভালো, সারা বছর নরম ঘাসে ঢেকে থাকে পাহাড়টা। এই পাহাড় ছেড়ে অন্য কোথাও যাওয়া সম্ভব নয়। আর দুই সর্দারের ভেড়ার পাল এমন কিছু বেশি নয়। দুজনের মিলে হয়তো 27-28 হবে। হেসে খেলে দুদলই গারাং পাহাড়ে চড়ে বেড়াতে পারে। কিন্তু তার জন্য দু দলের মধ্যে একটা সমঝোতার প্রয়োজন। তাই যুগের পর যুগ ধরে বড় বড় সাম্রাজ্যের ক্ষেত্রে যেভাবে সমঝোতা হয়, এক্ষেত্রেও সেরকমই হলো। গুরুং সর্দারের ছেলে দিলু একেবারে শক্ত সমর্থ যুবক। একসাথে 10-12 জন জওয়ানকে ধরাশায়ী করতে পারে। আর ফালাং সর্দারের মেয়ে টিপু তেমনই সুন্দরী। দেওপংয়ের কথা তো বাদই দিলাম, সারা উত্তর পূর্ব পাহাড়ে এরকম সুন্দরী মেয়ে আর একটাও নেই। তাই বহুদিনের এই মারামারি কাটাকাটি থেকে বাঁচতে গুরুং আর ফালাং দুজনে ঠিক করল দিলু আর টিপুর বিয়ে দেওয়া হবে। দুজনের বিয়ে দিয়েই দুই উপজাতির মধ্যে সমঝোতা তৈরি হবে। নিজেদের উপজাতিকে বাঁচাতে বিয়ের প্রস্তাবে এক বাক্যে রাজি হয়ে গেল দিলু আর টিপু। দেওপংয়ের পাহাড়ে পাহাড়ে যেন উৎসব শুরু হয়ে গেল। বিয়ের আগে থেকে রোজ রাতে নাচ গান, পাহাড়ের গায়ে গায়ে মশাল হাতে নাচ। কয়েকদিন ধরে গুরুং আর ফালাং পরিবার তুমুল আনন্দ করল। কিন্তু আকাশের ভগবানের বোধহয় এই বিয়ে পছন্দ হয়নি। না হলে কি আর এমন রসিকতা করতে পারেন তিনি দিলু আর টিপুর সাথে? এই দুই উপজাতির নিয়ম ছিল, বিবাহের পর বর আর কনে তাদের প্রথম রাত কাটাবে আড়বুড়াইয়া পাহাড়ের গুহায়। গুহার দরজা ভেতর থেকে খোলার কোনো উপায় নেই। সারা রাত এক প্রকার বন্দি থাকতে হবে ওই গুহায়। পরদিন সকালে প্রথম সূর্যের আলো আড়বুড়াইয়ার মাথা ছোঁয়ার সাথে সাথে কনের শ্বশুরবাড়ির লোকেরা গুহার দরজা খুলে দেবে। নতুন বউ সূর্যের দেবতাকে প্রণাম করে তার নতুন সংসারে পা রাখবে। কিন্তু সেদিন একটা বড় গন্ডগোল হয়ে গেল। দিলু আর টিপু আড়বুড়াইয়ার ভেতরে প্রবেশ করল। তাদের আত্মীয় স্বজনরা মিলে গুহার দরজা বন্ধ করে দিল। একটা রাত তাদের সেই গুহাতেই কাটাতে হবে, এটাই নিয়ম। কিন্তু কি যে হলো! একটু পরেই কেঁপে উঠল পুরো দেওপং। ভূমিকম্প। পাহাড় থেকে একের পর এক গড়িয়ে আসতে লাগলো বড় বড় পাথর। জঙ্গলের বড় বড় গাছ একেবারে শিকড় সমেত উপড়ে এক একটা গদার মতো পাহাড়ের ঢাল বেয়ে গড়াতে লাগলো। গুরুং আর ফালাং পরিবার কোথায় দুমড়ে মুচড়ে থেঁতলে পড়ে রইল, তাদের খবর আর কেউ রাখল না। একদিন, বলা যায় এক বেলার মধ্যে, দুটো গোটা পাহাড়ি উপজাতির নাম পৃথিবীর খাতা থেকে মুছে গেল।
কিন্তু ওদিকে তিলু আর টিপুর কি হলো? ওরা যে এখনো বন্ধ আছে ওই আড়বুড়াইয়ার গুহায়। পাহাড়ের দেওয়াল এতই পুরু যে ওরা ভূমিকম্পের কম্পন টের পায়নি, কিংবা হয়তো হালকা কম্পন টের পেয়েছিল। কিন্তু ওরা দুজনে এতটাই নিজেদের নিয়ে মগ্ন ছিল, কেউ আর কিছু বুঝতে চায়নি। বাইরে তাদের উপজাতির লোকজনের চিৎকার, প্রাণ বাঁচানোর জন্য হাহাকার, কিছুই তাদের কানে যায়নি। রাত কেটে গেল। বাইরে তখন শ্মশানের নিস্তব্ধতা। শুধু এখনো মাঝে মাঝে আলগা পাথর গড়িয়ে পড়ার আওয়াজ ভেসে আসছে। গুহার মধ্যে দিলু আর টিপু এখনো অপেক্ষা করছে। সূর্য ওঠেনি, ভোর হয়নি এখনো। কিছু বোঝার কোনো উপায় নেই। গুহার ভেতরে দিন রাতের তফাৎ বোঝা যায় না, কিন্তু যেটুকু সময় আন্দাজ করা যায়, অনেকক্ষণ সময় কেটে গেছে, ভোর হয়ে যাওয়ার কথা। তাহলে কেউ আসছে না কেন? গুহার ভেতরে দুটো মশালের আলো জ্বলছিল। সারা রাত আলো দিতে দিতে ক্লান্ত হয়ে তারা নিভে গেছে। সারা গুহা অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। নিজেদের কথাগুলো গুহার দেওয়ালে ধাক্কা খেতে খেতে এমন করে ফিরে আসছে যে নিজেরাই নিজেদের গলার আওয়াজ চিনতে পারছে না। নিজেরা কথা বলে ভয়ে চমকে উঠছে। আর এমনি এমনি দাঁড়িয়ে থাকা সম্ভব না। দিলু গুহার দেওয়ালে ঘুষি মেরে চিৎকার করে উঠল, ঢোকা খোল, ঢোকা খোল। কোনো উত্তর এলো না। টিপু এবার ভয়ে কেঁদে উঠল। দিলু আবার গুহার দরজায় ঘুষি মারল, গায়ের সমস্ত শক্তি দিয়ে দরজা ঠেলে খোলার চেষ্টা করল, কিন্তু কেউ সাড়া দিল না। ক্রমশ মনে হচ্ছে জীবনী শক্তি কমে আসছে। গুহার ভেতরের বাতাস ভারী হয়ে আসছে। একটুও আলো নেই, শ্বাস নেওয়ার জন্য একটু হাওয়াও নেই। আর বোধহয় বাঁচা হলো না। দিলু এবার হাত রাখল টিপুর হাতে। একদিন আগে বিয়ের সময় সে কথা দিয়েছে জীবনে মরণে সব সময় সে টিপুর পাশে থাকবে। আজ সেই হাত সে ছাড়ে কি করে, আর ছেড়ে যাবেই বা কোথায়? এইভাবে হাতে হাত রেখেই না হয় শেষ হয়ে যাক জীবন। গুহার বাইরের জীবনটা একটু একটু করে বদলে যেতে লাগলো। যে উপজাতিরা থাকতো এখানে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। কিছুকাল এখানকার পাহাড়, গাছপালা, নদী একলা একলা নিজের মতো জীবন কাটালো। তারপর আবার অন্য কোনো উপজাতি, অন্য কোনো লোক নতুন করে বসতি করলো এখানে। সবকিছু আবার নতুন করে শুরু হলো। কিন্তু দিলু আর টিপুর শেষ চিৎকার চিরকালের জন্য বন্দী হয়ে রইল ওই আড়বুড়াইয়া পাহাড়ের গুহায়। ঠিক রাত 12টার সময় হয়েছিল ভূমিকম্প। তাই বোধহয় আজও মাঝরাতে মহাকাল মন্দিরের ঘণ্টা যখন ইঙ্গিত দেয় 12টা বাজার, তখন দিলু আর টিপুর চিৎকার ভেসে আসে গুহার ভেতর থেকে। একটা জোরে ব্রেক কষল গাড়িটা। সোহম চমকে উঠল। সে ঘুমিয়ে পড়েছিল। সোহিনীর মুখের দিকে তাকালো সোহম। ওর মুখটা কেমন যেন থমথমে। এরকম কেন মুখটা? সেটা কি কালকের স্বপ্নের কথা ভেবে, নাকি সোহিনীও এতক্ষণ ধরে একই স্বপ্ন দেখছিল? ওর অবাক করার চোখ তো সে কথাই বলছে, কিন্তু এটা কি স্বপ্ন ছিল নাকি? স্বপ্ন কি এতটাও স্পষ্ট হয় নাকি? রাস্তার দিকে তাকিয়ে দেখল গাড়ি দাঁড়িয়ে আছে। সামনে একটা বিশাল গাড়ির লাইন। মনে হয় রাস্তা খারাপ আছে। এই বিশাল লাইন সহজে শেষ হওয়ার নয়।
গাড়ির বাইরে আকাশটা কেমন যেন মেটে হয়ে আসছে। ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠল সোহম। ঘড়ির কাঁটা বলছে 4টে বাজে। ড্রাইভার জি, হ্যাঁ ভাইয়া, খুব বাজে কিসমত আছে আপনাদের। সামনে রাস্তা বোল্ডার পরে একদম ভেঙে গেছে। রাস্তা ক্লিয়ার না হলে যাওয়া যাবে না। পিছলে 5 ঘন্টে একই জায়গায় দাঁড়িয়ে আসি। আপনারা ঘুমিয়ে পড়ছিলেন বলে বুঝতে পারেননি। শোয়া থেকে শাম হয়ে গেল, গাড়ি নড়ানোই গেল না। গাড়ি वापस घुमा लो ड्राइवर जी। আপনি কি বলছেন ম্যাডাম জি? গাড়ি আবার দেওপং নিয়ে চলুন, আমরা তামাংয়ের হোমস্টেতেই ফিরে যাব। আমাদের মনে হয় এই হোটেলটা ছেড়েই দিতে হবে। এখানে আর ব্যবসা করা যাবে না। সন্ধ্যা হয়ে এসেছে। দূরের আড়বুড়াইয়া পাহাড়টা ক্রমশ কালো চাদরে ঢেকে যাচ্ছে। দূরে পাহাড়ের গায়ে বিন্দু বিন্দু আলো জ্বলে উঠেছে। কফির কাপ হাতে দাঁড়িয়ে আছে গুরতাজ তামাং। সামনে দাঁড়িয়ে আছে সুমি। ভাবলেশীন তার মুখ। গুরতাজ নিজের মনে মনে কথা যখন এমনি এমনি বলতে চায়, তখন সেগুলো বাংলায় বলে। বোধহয় মনে করে এগুলো সুমির না বুঝলেও চলে। সুমিও সেটা বোঝে। সে কিছুই বলে না, চুপচাপ শুনে যায়। গুরতাজ আরো কিছু বলতে চাইল, কিন্তু তার কথা শুরু করার আগেই গেটের বাইরে একটা গাড়ির হেডলাইটের আলো দেখা গেল। গুরতাজ চমকে উঠল। এই সময় এই ঘটনা, এখানে একেবারেই অপ্রচলিত ব্যাপার। কালে ভদ্রে এই আওয়াজটা শোনা যায়। গুরতাজ অবাক হয়ে একবার সুমির দিকে তাকালো। সে মুখে কোনো উত্তর নেই। গুরতাজ নিজেই বলল, শিওরলি কোনো ট্যুরিস্ট ছাড়া দেওপংয়ে জায়গা না পেয়ে এখানে এসেছে, নয়তো বেটার গাড়ি খারাপ হয়ে গেছে। যা হয়েছে ভালো হয়েছে। চল সুমি, লোকটা এসে বেল বাজানোর আগে আমরাই যাই, গিয়ে ওয়েলকাম করিলা। সুমি কি বুঝল কে জানে। কান এঁটো করা একটা হাসি হেসে নেপালি পুতুলের মতো ঘাড় নাড়ল। কিন্তু ওরা দরজা খুলে নতুন অতিথির ওপর ঝাঁপিয়ে পড়ার আগেই বেলটা বেজে উঠল। তড়বড় করে দরজা খুলতেই সোহম আর সোহিনী দাঁড়িয়ে আছে। মুখ চোখ যেন কোটরের ভেতরে বসে গেছে। চোখ দুটো কেমন যেন উদ্ভ্রান্তের মতো। গুরতাজ অবাক হয়ে বলল, কি হলো? সোহমরা কিছু বলার আগেই পিছন থেকে ড্রাইভার ভাই বলে উঠল, রাস্তা খারাপ হ্যাঁ, বহুত দেশে দাঁড়িয়ে থেকেও গাড়ি নড়লো না, তাই লটায়া। গুরতাজ মুখে ঠিক কিরকম ভাবভঙ্গি রাখবে বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল খানিকক্ষণ। কিন্তু সোহম আর সোহিনী সেসব কোনো কিছুই খেয়াল করল না। বলল, এখনই একবার আড়বুড়াইয়া পাহাড়ে যাবি? কে? কি রে তামাং, বল। কেন? ওয়াই? একটু যাবি আমার সাথে? ওই আড়বুড়াইয়া যাওয়ার রাস্তাটুকু দেখিয়ে দিলেই হবে, বেশি দূর যেতে হবে না তোকে। বল তামাং, বল। কি হয়েছে বলতো তোর? তুই একটু শান্ত হলা। গুরতাজ বোধহয় অবাক হতেও ভুলে গেছে। পিছনে দাঁড়ানো নেপালি ড্রাইভারের মনে হলো সে বোধহয় কিছু ভুল শুনেছে। তাই খানিকটা এগিয়ে এসে বলল, ক্যা ক্যা বল রে সাবজি? গুরতাজ সোহমকে থামাতে চাইল, কিন্তু সোহম আর সোহিনী দুজনেই যেন ঠিক করে নিয়েছে ওখানে এই মুহূর্তে যেতে হবে। সোহিনী প্রায় হাঁপাতে হাঁপাতে বলল, যেতেই হবে, ওখানে আমাদের যেতেই হবে। ওরা যে অনেক যুগ ধরে অপেক্ষা করে রয়েছে। দরজা দরজা না খুললে ওরা যে বাইরে আসতে পারবে না। গুরতাজ আর ড্রাইভার ভাই দুজনেই হাঁ করে তাকিয়ে রইল সোহিনীর দিকে। সোহম এবার প্রায় ঝাঁপিয়ে পড়ে খামচে ধরল গুরতাজের হাত। ওফ, শোন না। হেই তামাং, প্লিজ প্লিজ ভাই, একবার চল আড়বুড়াইয়া পাহাড়ে, প্লিজ। গুরতাজ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই গুরতাজের হাত ধরে সোহম তাকে প্রায় টানতে টানতে একেবারে রাস্তায় নিয়ে এলো। সন্ধ্যের পর দেওপং এখন আস্তে আস্তে নিঝুম হতে শুরু করেছে। অন্ধকারে প্রায় হোঁচট খেতে খেতে সোহম আর সোহিনী ছুটে চলেছে জঙ্গলের দিকে। গুরতাজ আর ড্রাইভার পিছনে পিছনে ছুটছে।
এরা দুজনেই পাহাড়ি লোক, আজন্ম পাহাড়েই থেকেছে, পাহাড়েই বড় হয়ে উঠেছে। কিন্তু আজ যেন এরা সোহম আর সোহিনীর সাথে তাল রাখতে পারছে না। ড্রাইভার ভাই তো একবার একটা ফার্নের লতায় পাতায় পা জড়িয়ে ছিটকে পড়ে যাচ্ছিল। সেটুকু টাল সামলাতে সামলাতে উঠে দেখে সোহম আর সোহিনী বেশ খানিকটা এগিয়ে গেছে। পাহাড়ের নিচে এসে দুজনে থমকে দাঁড়ালো। কোথায় কোথায় যেন ছিল দরজাটা? সোহিনী, বলছি, তোমার তোমার মনে পড়ছে কোন দিকে ছিল দরজাটা? সোহম জিজ্ঞাসা করল সোহিনীকে। গুরতাজ আর ড্রাইভার ভাই দুজনে ছুটতে ছুটতে এসেছে। ড্রাইভার এত হাঁপাচ্ছে যে কথা বলতে পারছে না ঠিক করে। গুরতাজ সোহমের হাত চেপে ধরে বলল, তোরা কি বলছিস বলতো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। কিসের দরজা খুলছিস তোরা? এই পাহাড়ে কোনো দরজা আছে নাকি? দরজা খোলার কথা বলে বটে পাহাড়ি জিন, কিন্তু সে কিসের দরজা কিছুই তো বুঝতে পারি না। না না, কোনো জিন নয়, কোনো জিন নয়। দিলু আর টিপু আটকে আছে ওখানে। বহু যুগ ধরে ওরা ওখানে বন্দি হয়ে আছে। ওদেরকে ওদেরকে আজই মুক্তি দিতে হবে। কিন্তু কিন্তু কোথায় যে গেল দরজাটা খুঁজে পাচ্ছি না। সোহিনী বেশ খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল পাহাড়টার দিকে। এই পাহাড়টা আগে ন্যাড়া পাহাড় ছিল, এখন অনেক গাছ গজিয়ে আছে, তাই গুহার মুখটা দেখা যাচ্ছে না। ওই যে সিঁড়ি মতো দুটো স্টেপ আছে, ওখান দিয়ে উঠলে বোধহয় দেখা যাবে। সোহম আর দেরি না করে উঠে গেল। এই তো পেয়েছি পেয়েছি সোহিনী, দরজাটা পেয়েছি মনে হচ্ছে। সোহিনীও দৌড়ে উঠে গেল উপরে। গুরতাজ আর ড্রাইভারও উঠে এলো পেছন পেছন। দুজনে অবাক, এতকাল ধরে তারা আছে এখানে, তবু আর বুড়াইয়া পাহাড়ে যেন এমন একটা দরজা আছে এ কথা জানতো না তারা। ধাতব দরজাটা বহুদিনের অব্যবহারে জং ধরে গিয়েছে, খুলছেই না কিছুতেই। তবে চারজন মিলে ধাক্কাধাক্কি করে অবশেষে ভয়ঙ্কর একটা আওয়াজ করে দরজাটা খুলে গুহার মুখটা বেরিয়ে এলো। এই জঙ্গলে কোথাও আলো নেই। তাড়াহুড়ো করে দৌড়ে আসায় চারজনের কারোরই টর্চ আনার কথা মনে ছিল না। কিন্তু আজ বোধহয় পূর্ণিমা, আকাশে গোল থালার মতো চাঁদ সেরকমই কিছু ইঙ্গিত দিচ্ছে। সেই চাঁদের আলোয় গুহার ভেতরটা বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। একটু ভেতরে ঢুকেই চারজনেই অবাক হয়ে দেখল গুহার মধ্যে হাতে হাত রেখে দুজনের দিকে তাকিয়ে বসে আছে সদ্য বিবাহিত দুজন যুবক যুবতী। পরনে কত যুগ পুরনো দারুয়া চলো, বেঁচে নেই তারা, কিন্তু তাদের প্রাণহীন দুটো দেহ অদ্ভুতভাবে আজও দুজনে দুজনের দিকে চেয়ে বসে আছে। আর চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে মুখ দুটো। এই যে সোহম আর সোহিনী, একেবারে অবিকল। গুহার ভেতরে শেষবারের মতো একটা চিৎকার ভেসে এলো, তোখা খোল। তারপর কি হলো কে জানে। বোধহয় এতকালের পর বাইরের হাওয়ার স্পর্শে দুজনের সেই প্রাচীন দেহ আস্তে আস্তে সকলের চোখের সামনে ক্ষয়ে যেতে যেতে ধুলো হয়ে গেল। হোমস্টের সামনের ফাঁকা জায়গাটায় বেশ ভালো আসর বসেছে। গরম গরম পকোড়ায় কামড় বসিয়ে আড্ডা চলছে। সোহম, সোহিনী, গুরতাজ আর ড্রাইভার ভাই। কাল প্রথমবার আর বুড়াহিয়া পাহাড় থেকে আর কোনো আওয়াজ আসেনি রাতের বেলায়। আর সকাল হতে না হতেই ড্রাইভার ভাইয়ের কল্যাণে মোটামুটি সবাই গোটা জনপদটা খবর পেয়ে গেছে এই পাহাড়ের রহস্য। আর আনন্দের কথা, এই পাহাড়ের সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায় তামাং নেচার হোমস্টে থেকে। তাই হঠাৎ কি হলো কে জানে, আগামী প্রায় 1 সপ্তাহর জন্য তামাং ভিলার সব ঘর বুক হয়ে গেছে। সোহম আনন্দে বলে উঠল, আই হোপ এর পর অন্তত ছবিগুলো ঠিকঠাক দিবি তুই ফেসবুকে, নাকি?
একদম সব কাপেলদের পিক্স দেব, তবে একদম পিন পোস্টে থাকবে তোদের ছবি, যুগ যুগান্তরের লাভ বার্ডস। ঠিক এই সময় সুমি একটা ট্রেতে কফির কাপ সাজিয়ে নিয়ে আসছিল। সেদিকে তাকিয়ে কোর্তাজ বলল, আশেপাশের পাহাড়গুলো খুঁজে দেখতে হবে, এ মহিলার কোনো আগের জন্মে মূর্তি খুঁজে পাওয়া গেলেও যেতে পারে। হ্যাঁ, দূর যাতা সব কথা। এটা ভালো বলেছিস। এ ড্রাইভার ভাই, তুমি একটা ভালো গান ধরো তো দেখি। সুমি কি বুঝলো কে জানে, কান এঁটো করা হাসি হেসে নেপালি পুতুলের মতো মাথা নাড়ল। আপনারা শুনলেন দেবশ্রী ভট্টাচার্যর লেখা দার্জিলিংয়ের ভৌতিক ঘটনা। গল্পটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিস শো ইজ স্পন্সার্ড বাই দি মেম্বার্স অফ 221 বিহারিসন রোড। সোনিয়া ডি দত্ত, সৈকত ভূঁইয়া, শেখ শামসুদ্দিন, সারা এডেন, মোহাম্মদ ওয়াসিম খান, অভিজিৎ ভকত, বিদিশা মুখার্জি, জয়নাল মল্লিক, ট্রাভেল উইথ এমটিভি রাইডার, কুনাল রয়, সায়ন পাল, জয় রাজ, সমৃদ্ধা দাস, সুব্রত জানা, দ্য বং বয়, সঞ্চিতা সরকার, AR এন্টারটেন রাজবংশী, দীপায়ন ঘোষ, রিয়া সাহা, সোমনাথ মণ্ডল, সন্দীপন কোলে, সৌভিক দাস, শুভম মণ্ডল, ঋষভ মণ্ডল, মঞ্জুর লস্কর, হরিদাস কীর্তনিয়া, বাপ্পা মাঝি, ফায়ার আইস গেমিং, ওয়ান্ডারার কমিউনিটি, অয়ন সাহা, রোহিত প্রধান, আর্ণ, জয়ন্ত ঘোষ, ইন্ড এক্স বুদ্ধদেব, অঙ্কন, KUS গেমিং ওয়াইটি, রশনি.14, ASR, লেটস বিগন, শুভঙ্কর বার, দীপায়ন মাহাতো, শুভজিৎ বসাক, কৌস্তব পান, কুমার গৌরব চক্রবর্তী অফিসিয়াল, বিদ্যুৎ গোস্বামী, স্পেস EXE। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের মেম্বার হওয়ার জন্য। আর খুব তাড়াতাড়ি আমরা মাসে একটা করে ছোট্ট কন্টেন্ট আনব, তাহলে দেরি না করে তাড়াতাড়ি মেম্বার হয়ে যান আর শুনতে থাকুন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।